একটা সাধারণ ছেলে জঙ্গলে তার বন্ধুদের সাথে যায় ট্রিপে। সেখানে গিয়ে দেখা হয় এক মেয়ের সাথে। মেয়েটাকে সে বাসায় নিয়ে আসে, আর এরপর একদিন একটা অ্যাক্সিডেন্টের পর ছেলেটা দেখে সে একটা ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। কিভাবে ছেলেটা ভ্যাম্পায়ার হলো, মেয়েটার আসল পরিচয় বা কি, আর ছেলেটা কিভাবে ধীরে ধীরে সকল ভ্যাম্পায়ারদের রাজা হয়ে যায়, সেই অসাধারণ জার্নিটাই দেখব আজকের ভিডিওতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভ্যাম্পায়ারদের রাজত্ব থেকে। হ্যালো বন্ধুরা, স্বাগতম নতুন আরও একটি মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। আমাদের আজকের মুভি। তো মুভির শুরুতেই আমরা দেখি রাতের বেলা ঘন জঙ্গলের মধ্য থেকে একদল সৈন্য কোথাও যাচ্ছিল। যেতে যেতে অনেকটা পথ পাড়ি দেয়। একজন সৈনিক তার সেনাপ্রধানকে বলে, সেকান্দার সাহেব, আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। আমার মনে হচ্ছে এখানে আমাদের জন্য বিপদ রয়েছে, আশেপাশে হয়তো ভ্যাম্পায়ার রয়েছে। সেকান্দার বলে, আমাকে পাহাড়, নদী, জঙ্গল, মানুষ, পশু পাখি পর্যন্ত ভয় পায়, আর তুমি আমাকে সামান্য কাহিনী দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছো। এই বলেই সেকান্দার তার সহকর্মীদের নিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাবার পর সেকান্দারের ঘোড়াটা সামনের দিকে এগোতে চায় না। সেকান্দার একজনকে সামনে পাঠায় ঘটনাটা চেক করার জন্য। ঠিক সেই মুহূর্তে ভ্যাম্পায়ারের দল তাদের উপর আক্রমণ করে। সেকান্দারের সামনে একটা ভ্যাম্পায়ার এসে বলে, ভারতের উপর কবজা করতে চাচ্ছিস? এই বলে ভ্যাম্পায়ারটি সেকেন্দারের রক্ত চুষতে শুরু করে। সিন পরিবর্তন হয়। বর্তমানে দেখা যায় একজন ঘোস্ট হান্টার লাইভ ভিডিওতে কবরের মধ্যে সকলের সামনে ভূতের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তবে ভূত বেচারা রেগে গিয়েছে, কারণ তার 50 টাকা চক্করে আধা ঘন্টারও বেশি কবরের মধ্যে তাকে ভূতের অ্যাক্টিং করতে হচ্ছে। এই বিষয়টা লাইভে চারিদিকে ভাইরাল হয়ে পড়ে। তাই নিয়ে তার অপর দুই বন্ধু হাসাহাসি করতে শুরু করে। তারা 3 বন্ধু মিলে জঙ্গল ট্যুরে দিতে এসেছে। ছেলেটির নাম হচ্ছে অলোক। এই জঙ্গলে নেটওয়ার্কও পাওয়া যায় না। 3 বন্ধু মিলে হাঁটতে শুরু করে। অনেকটা গভীর পথ গেলে এরপর তারা সেলফি নিতে শুরু করে। সেলফি নেওয়া শেষ হলে ছবি দেখতে গেলে অলোকের চোখ কপালে উঠে যায়, কারণ তার পেছনে একটা ভাল্লুক দেখা যাচ্ছে, যা দেখে সকলে আতঙ্কিত হয়ে দৌড়ে পালাতে শুরু করে। বাকি দুজন পালাতে পারলেও অলোকের পেছনে ভাল্লুক পড়ে যায়। এক পর্যায়ে তার উপর আক্রমণ করে বসে। অলোক কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে একটা গাছের শেকড়ের মধ্যে লুকিয়ে যায়। পরিস্থিতি ভয়ানক দেখে অলোক অজ্ঞান হয়ে যায়। ঠিক এই মুহূর্তেই কিছু একটা ভাল্লুককে ছিটকে ফেলে দেয়। হুট করেই একটা সুন্দরী মেয়ে চলে আসে। মেয়েটা টেনে অলোককে বাইরে বের করে নিয়ে আসে। এরপর অলোকের হার্টবিট চেক করে মিষ্টি একটা হাসি দেয়। অলোকের হুঁশ ফিরে আসলে এত সুন্দরী মেয়ে দেখে সে আবারও বেহুশ হয়ে যায়। মেয়েটি সারা রাত ধরে তার দেখাশোনা করে। পরের দিন হুট করেই মেয়েটার ঘুম ভাঙে, তবে আশেপাশে সে অলোককে দেখতে পায় না। ওয়াশরুমের মধ্যে গেলে অলোক না থাকলেও কমোডের মধ্যে সাপ দেখতে পাওয়া যায়। বাইরে দেখা যায় অলোক পাথরের সাহায্যে আগুন জ্বালাতে চেষ্টা করছে। তখনই তার সামনে মেয়েটি চলে আসে। দুজন দুজনকে অপলক দৃষ্টিতে দেখছে। মেয়েটা অলোকের হাতের উপর হাত দেয় আর শরীরে হাত দিয়ে শারীরিক অবস্থা বোঝার চেষ্টা করে। মেয়েটা বলে, বাইরে বিপদ রয়েছে, তোমার এখানে আসা উচিত হয়নি। অলোক বলে, ভেতরে যে কমোডের মধ্যে সাপ রয়েছে, যদি এখানে সেখানে কেটে ফেলতো তাহলে তো আমার শরীর বিষাক্ত হয়ে যেত আর আমি মারা যেতাম। ভাল্লুকটা থেকে আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। আমার বন্ধুরা এতটাই অলস যে ওরা আমাকে খুঁজতে পর্যন্ত আসবে না, আর আব্বু আম্মুর সাথেও কন্ট্যাক্ট করতে পারছি না। মেয়েটা বলে, তুমি আগে সুস্থ হও, আমি নিজ দায়িত্বে তোমাকে বাড়িতে দিয়ে আসবো। অলোক বলে, আচ্ছা তোমার নাম কি? মেয়েটা বলে, আমার নাম তারকা। তারা একে অপরের সাথে পরিচিত হয়। আপাতত জঙ্গলের মধ্যে পড়ে থাকা পুরনো এই ভাঙা প্লেনের মধ্যে তারা অবস্থান করবে। রাত হয়ে যায়। জঙ্গলের মধ্যে একটা পশুকে টেনে হিচড়ে কোনো এক ব্যক্তি নির্মমভাবে মেরে ফেলছে। কিছু দূর গেলে দেখা যায় অদৃশ্য মায়ার আড়ালে একটা ভিন্ন শহর লুকিয়ে আছে জঙ্গলের মধ্যে। এরা বাইরের জগৎ থেকে পুরো আলাদা। তারা তাদের রাজার কাছে একটা বিশাল ভাল্লুককে সমর্পণ করে। তবে তাদের রাজা সেই ভাল্লুকটি ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমার জানোয়ার চাই না, আমার মানুষ চাই, আমার জন্য মানুষের ব্যবস্থা করো। পরের দিন দেখা যায় অলোক প্লেনের মধ্যে একটা ক্যাসেট রিপেয়ার করে তারকার কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজিয়ে দিয়েছে। অলোক নাচতে শুরু করে। এক পর্যায়ে ইশারায় বোঝায় তার খুব ক্ষুধা লেগেছে। তারকা আকর্ষণীয় ভাব দেখিয়ে সুন্দর করে একটা খরগোশ তার কাছে নিয়ে আসে খাবারের জন্য। তবে অলোক তো এসব কিছুই খাবে না, তাই ইশারায় এসব খাওয়ার জন্য মানা করে। পাশে থাকা গাছেই ফল পেড়ে খাওয়া শুরু করে অলোক। বিষয়টা বুঝতে পেরে তারকা কয়েক মিনিটের মধ্যেই জঙ্গলের মধ্য থেকে তার জন্য কয়েক প্রকার ফল নিয়ে আসে। এভাবেই রোমান্টিকতায় তাদের সারাদিন চলতে থাকে। রাতের বেলা তারকার এক হাঁচিতে প্লেনের জানালার গ্লাস পর্যন্ত ভেঙে যায়। যদিও এই বিষয়টা অলোক খুব একটা সিরিয়াসলি নেয় না। তারকা জিজ্ঞেস করে, তুমি এই ঘন জঙ্গলের মধ্যে কি করছো? অলোক বলে, ঘুরতে এসেছিলাম, আসলে আমি গাধা তো, তাই পথ হারিয়ে ফেলেছি। তারকা বলে, তুমি গাধা? তোমাকে দেখলে তো মনে হয় তুমি মানুষ। অলোক বলে, আরে মানুষের আড়ালে গাধা, যেমন তুমিও মানুষ আবার আমিও মানুষ। তারকা বলে, আমি তো মানুষ নই। অলোক বলে, ও সরি, তুমি মানুষ হবে কেন, তুমি তো অসম্ভব সুন্দরী একটা পরী। এই বলে অলোক ইমোশনাল হয়ে তারকাকে কিস করতে চায়। তবে তখন তারকার আসল রূপ বেরিয়ে আসে। সে তার ধারালো দাঁত দিয়ে অলোকের ঘাড়ে কামড়ে দেওয়ার চিন্তা ভাবনা করে।
তখনই তারকা আশেপাশে কোনো আওয়াজ শুনতে পেয়ে সেই স্থানে চলে যায়। অলোক চোখ খুলে কোথাও তারকাকে না দেখতে পেয়ে টর্চ লাইট নিয়ে বাইরে বেরিয়ে তাকে খুঁজতে শুরু করে। হুট করেই একদল ভ্যাম্পায়ার অলোকের উপর আক্রমণ করে দেয়। তখনই তাদের সামনে তারকা চলে আসে। ভ্যাম্পায়ারের সৈনিক বলে, ইয়াকশন অনেক ক্ষুধার্ত, তার এখন মানুষ লাগবে, তাই আমাদের একে চাই। তারকা বলে, ইয়াকশনের হাতে তুলে দেবো কিনা সেটা আমার একান্ত বিষয়, তোমাদের এটা দেখার বিষয় না। এই সময় অলোকের কাছে একটা ছেলে গিয়ে তাকে সজোরে একটা চড় লাগায়। সে অজ্ঞান হয়ে পড়ে যায়। একটু পরেই অলোকের জ্ঞান ফিরলে সে তার সামনে তারকাকে দেখতে পায়। আশেপাশে তাকালে সেই সম্প্রদায়কে দেখা যায়। ভ্যাম্পায়ারের সৈনিক বলে, তারকা আমাদের নিয়ম ভঙ্গ করেছে, ও এখানে মানুষ নিয়ে এসেছে। তারকা বলে, ও না বুঝে এখানে প্রবেশ করে ফেলেছে, ওকে এখান থেকে যেতে দাও, ও এই জায়গার ব্যাপারে কিছুই জানে না। এদিকে একটা চরের কারণে অলোকের কান তব্দ হয়ে আছে। আশেপাশে কী ধরনের কথা হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারে না। অলোক পেছন ঘুরে সকলকে বলে, হাই, আই এম অলোক, আজাদ নিউজের পত্রিকার সাংবাদিক আমি। পাশ থেকে একজন বলে, একে জীবন্ত জ্বালিয়ে দাও। অলোক তারকাকে বলে, ওরা কি আমার সাথে ইন্ট্রোডিউস হতে চাচ্ছে? তারকা তাকে ইশারায় চুপ থাকতে বলে। অলোক কিছুই বোঝে না, এমনিতেও কানেই শুনতে পাচ্ছে না। তার উপর আশেপাশের মানুষের কথা শুনে সে উল্টাপাল্টা কমেন্ট করতে থাকে। তারকা বলে, একে ছেড়ে দিন, আমি ওর জিম্মেদারি নিচ্ছি। তবে তাকে বন্দি করার আদেশ দেওয়া হয়। অলোক কি শুনেছে কে জানে, সে এই সিদ্ধান্তের জন্য সকলকে ধন্যবাদ জানায়। কয়েকজন সৈনিক এসে তাকে উঠিয়ে নিয়ে চলে যায়। অলোক চিৎকার করে বলে, আপনারা জানেন আমি কার ছেলে? আমি আমার বাবার একমাত্র ছেলে। সে যদি এসব জানতে পারে আপনাদের কাউকে ছাড়বে না। সকলে মিলে সেই গুহায় নিয়ে অলোককে ফেলে দেয়। অলোক চারপাশ ঘুরতে থাকে। হুট করে শিকলে বাঁধা একজন ব্যক্তিকে দেখতে পায়। লোকটি অলোককে ভয় দেখাতে শুরু করে। এরপর হেসে বলে, রিল্যাক্স ম্যান, এত ভয় পাওয়ার তো কিছুই নেই। অলোক বলে, আরে না, ভয় পাবো কেন? আপনি ইংরেজি জানেন? লোকটি বলে, আরে এত ইংরেজদের রক্ত চুষেছি, একটু একটু মুখস্থ হয়ে গিয়েছে। তুমি আমার কাছে আসো, আমি তোমার রক্ত চুষে তোমাকে মুক্তি দিই। এই বলে লোকটি অলোককে আক্রমণ করতে যাবে। ঠিক সেই মুহূর্তে তারকা এসে অলোককে সেই গুহার মধ্য থেকে বের করে নিয়ে যায়। এরপর ঘন জঙ্গলের মধ্য থেকে তারা পালিয়ে যেতে শুরু করে। সেই ভ্যাম্পায়াররা তাদের পিছু নেয়। এক পর্যায়ে অলোক আর তারকা একটি স্থানে লুকিয়ে পড়ে। অলোক বলে, এত চিন্তা করছো কেন? এত ঘন জঙ্গলের মধ্যে ওরা তো আমাদের খুঁজেই পাবে না। তারকা বলে, ওরা ঘ্রাণেই টের পেয়ে যাবে আমরা কোথায় আছি। এই বলে অলোককে জড়িয়ে ধরে বলে, এখন আর টের পাবে না। কিছুক্ষণ পর গুন্ডারা সেই স্থান থেকে খোঁজাখুঁজি করে চলে যায়। তারকা অলোককে নিয়ে সেই স্থান থেকে বেরিয়ে আসে। এরপর দুজনে ছুটতে ছুটতে তাদের বর্ডার লাইনের কাছে চলে আসে। বিশাল উঁচু পাহাড়। তারকা অলোককে বলে লাফ দিয়ে নিচে নেমে যেতে। অলোক বলে, এত উপর থেকে তো আমি কখনো পাথরও ফেলিনি, আর তুমি আমাকে লাফ দিতে বলছো? আর আমি এখান থেকে একা লাফ দিয়ে কি করব? তুমিও আমার সাথে চলো, তা না হলে তারা তোমাকে সেই গুহায় আমার মতো আটকে ফেলবে। তারকা বলে, আমার এই এরিয়ার বাইরে যাওয়া মানা আছে, দ্রুত পালিয়ে যাও, নইলে তুমিও মরবে আর আমাকেও মারবে। অলোক বলে, দেখো, একসাথে মরতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মরার আগে তোমার সাথে কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ তো করে দাও। এই বলে সে হাত বাড়িয়ে দেয়। তারকা অলোকের সাথে নিয়ে সুবিশাল পাহাড় থেকে লাফ দিয়ে নিচে রানিং গাড়ির উপর পড়ে যায়। অলোক বলে, আচ্ছা তোমার ভয় লাগে না? দুজনেই এমন দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে মুচকি হেসে ওঠে। অনেকটা দূর যাওয়ার পর অলোক কোনো একজন মহিলার ব্যাগ চুরি করে নেয়। ব্যাগে থাকা ড্রেস তারকা পরে নেয়। এরপর ট্রাক থেকে নেমে অলোক একটা গাড়িতে ওঠে। তারকা গাড়িতে উঠেই কি যেন মনে করে আবারও নিচে নেমে যায়। সে মূলত গাড়ির ভেতর জার্নি করতে চাচ্ছে না, তাই তারা দুজনে ছাদে উঠে রওনা শুরু করে। এদিকে আমরা অলোকদের বাড়ি দেখতে পাই। অলোকের শেষ সেলফির ছবি দিয়েই তার আত্মার মাগফিরাত কামনা করছে। পুরো বাড়িতে মৃত্যুর ছায়া ছড়িয়ে গিয়েছে। ঠাকুরমশাই বলে, অলোক সাহেব স্বর্গের রাস্তায় পৌঁছে গিয়েছে। এই বলেই হাত বাড়িয়ে বাবার কাছে টাকা চায়। অলোকের মা বলে, আপনারা তো লোক আছে তথ্য দেওয়ার জন্য, তাহলে আমার ছেলেকে ফিরিয়ে দিতে বলুন না। ঠিক এই মুহূর্তে অলোক তার মাকে ডেকে ওঠে। পুরো পরিবেশটাই অলোককে দেখে পাল্টে যায়। মা তো খুশিতে আত্মহারা, তবে বাবার সন্দেহ এটা তার সন্তান হতেই পারে না। হতে পারে এ কোনো বহুরূপী যে পরবর্তীতে কোনো সুবিধা ভোগ করতে পারে। মা যদিও তার স্বামীর কথার কোনো পাত্তাই দেয় না। অলোক বলে, কোনো সমস্যা নেই মা, বাবার সন্দেহ হচ্ছে তাহলে চেক করতে দাও, মাত্র 2 মিনিটেরই তো ব্যাপার। শুরু হয়ে যায় বাবার জিজ্ঞাসাবাদ। অনেক প্রশ্নের উত্তর দেওয়ার পর শরীরে থাকা লুকানো অঙ্গের একটা তিলও দেখিয়ে দেয়। বাবার মনে এরপরেও সন্দেহ থাকলে ছেলে বলে, তাহলে আপনার SMS এর স্ক্রিনশটগুলো আমি আম্মুকে দেখাই। বাবা এবার কনফার্ম হয়ে যায় এটাই তার সন্তান। ছেলের উপর থেকে সন্দেহের তীর সরে যাওয়ার পর তারকাকে দেখে তার সন্দেহ আবারও জাগ্রত শুরু হয়। সকলের সাথে তারকার পরিচয় হয়। বাবা নাম শুনেই বলে, আরে এ তো রাক্ষসের নাম মনে হচ্ছে। অলোক কথা ঘুরিয়ে বলে, ও আমার জীবন বাঁচিয়েছে। আমার উপর একটা বড় ভাল্লুক অ্যাটাক করেছিল, ও আমাকে বাঁচিয়েছে, আর এই 3 দিন ও আমার খেয়াল রেখেছে। মা খুশিতে তারকার গলা জড়িয়ে ধরে। বাবার প্রশ্ন, ও এখানে কেন? অলোক কি বলবে বুঝতে পারে না। পরে যদিও বলে, আসলে পাহাড়ে ওর সৎ মা আর মামা একজন বুড়ো লোকের সাথে ওর জোর করে বিয়ে দিতে যাচ্ছে, আর আমি ওর সেই বিয়েও হতে দেইনি। মা বলে, খুব ভালো করেছিস, আজ থেকে ও এখানেই থাকবে,
কারণ ও আমার সন্তানের জীবন বাঁচিয়েছে। বাবা বলে 8 বছর আগে তো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, একজন ডাক্তার তোমার প্রাণ বাঁচিয়েছিল, তাহলে তাকেও কি আমরা এখানে রেখেছিলাম? মা বলে ওসব কথা এখন আর চলবে না, ও এখন থেকে এখানেই থাকবে, এটাই ফাইনাল। রাতে খাবার টেবিলে বসে অলোকের মা তারকাকে জিজ্ঞাসা করে তুমি কি খেতে পছন্দ করো? তারকা বলে বড় সিংহ। এই কথা শুনে সকলের চোখ তো ছানা ভরা হয়ে যায়। সামাল দেওয়ার জন্য অলোক বলে আসলে পাহাড়ি গ্রামে তো ওদের ওখানে সিংহ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মা বলে তোমার ঘরে কে কে আছে? অলোক বলে ওর তো বাবা মা ছোটবেলায় মারা গিয়েছে। বাবা বলে মা বাবা যদি ছোটবেলায় মারা যায় তাহলে সৎ মা আসলো কোথা থেকে? ছেলে বলে আরে সে তো মা নয়, সে তো একটা ডাইনি। এত প্রশ্নের গোলক ধাঁধায় তারকা একটা হাঁচি দেয়, সাথে সাথেই বাবার হাতে থাকা গ্লাসটা ভেঙে যায়। অলোকের বাবার সন্দেহ আরো বাড়তে থাকে। তারকা আর অলোক খাবার টেবিল থেকে চলে যায়। বাবা বলে ও একটা মায়াবী মেয়ে, দেখবে হাই বলে ঘরে ঢুকেছে, আই লাভ ইউ বলে জায়গা জমি সব উসুল করে পালিয়ে যাবে। মা বলে আমি জানতাম, প্রতিদিন ক্রাইম পেট্রোল দেখলে তো এমনটাই হবে। কিছুক্ষণ পরে অলোক তারকাকে বলে আসলে এই নামটা শহরের জন্য একটু কেমন, তাই তুমি সবার কাছে তোমার নাম তারিকা বলবে। তারিকা অর্থ হচ্ছে তারা। এ সময় তারা দুজন বেশ কিছুক্ষণ গল্প করে। তারকা বলে আমরা কিন্তু মিথ্যা কথা বলতে পারি না। অলোক বলে কেন বলবে না? কোনো মিথ্যার কারণে যদি কারো উপকার হয় তাহলে ওটাকে মিথ্যা বলে না, ওটা সত্য কথা। কথায় কথায় হঠাৎ করে তারকা গায়েব হয়ে যায়। অলোক তাকে চারদিকে খুঁজতে শুরু করে। হঠাৎ করে শাকচুন্নির আওয়াজে তারকা হাসতে শুরু করে। আসলে ও এভাবেই হাসে। তারকা খাটের উপর শোবে না, তাই খাটের নিচে চুপ করে শুয়ে আছে। দুজনেই বেশ কিছুক্ষণ খাটের নিচে শুয়ে থেকে গল্প করে। এদিকে শিকলে বাঁধা সেই ইয়াকশন তার সৈনিককে বলে ও একজন ভ্যাম্পায়ার হয়ে মানুষকে ভালোবেসেছে, এটা আমাদের নিয়মের বাইরে। এখন থেকে তোরাও নিয়ম ভেঙে সকল কাজ করবি, যা আমাদের এরিয়ার বাইরে গিয়ে ওকে নিয়ে আয়। গভীর রাতে অলোকের বাবা পানি খেতে রান্নাঘরে যায়। কেমন যেন অদ্ভুত কিছু সে দেখতে পায়। সে খেয়াল করে দেখে তারকা এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে যাচ্ছে। দ্রুত বাবা এই বিষয়টা সম্পর্কে তার স্ত্রীকে জানায়, তবে তার স্ত্রী এসব কথায় তেমন একটা পাত্তা দেয় না। অবশেষে ভয়ে তার স্ত্রীর পাশেই সে ঘুমিয়ে পড়ে। এদিকে অলোক কুকুরের ডাক শুনে বাইরে গিয়ে দেখে তারকা একটা কুকুরকে খাওয়ার চেষ্টা করছে। অলোক বলে তোমার এত সুন্দর কুকুরকে দেখে খেতে ইচ্ছে করছে, আচ্ছা আমি তোমার জন্য কালকে একটা ব্যবস্থা করব। পরের দিন অফিসে অলোক তার কলিগকে তারকার ব্যাপারে বলে। কলিগ বলে জঙ্গলে থাকা মেয়ে খুব একটা তো আর সুন্দর হবে না, তবে অলোক তাকে চুপ করতে বলে। সেদিন রাতেই ফিটফাট হয়ে খুব বড় একটা হোটেলে তারকাকে নিয়ে আসে। অনুষ্ঠানে তারা খুব মজা ফুর্তি করে। এর মধ্যে তারকা লাল পানি খেয়ে তালমাতাল হয়ে যায়। তারা বাড়ি ফিরতে শুরু করে, তবে কিছু গুন্ডা তাদের পিছু করতে শুরু করেছে। একটা সময় দুই পক্ষই এক স্থানে এসে থামে। তারকাকে গাড়িতে বসতে বলে অলোক বাইরে গিয়ে সেই ছেলেদের সাথে কথা বলতে শুরু করে। আসলে সেই হোটেলে মাতাল হয়ে তারকা এই ছেলেদের সাথে খুব এনজয় করেছিল, যার জন্য ছেলেদের তো এখন নেশা ধরে গিয়েছে। অলোক তাদের বোঝানোর চেষ্টা করে, তবে ছেলেগুলো অলোককে মারতে শুরু করে। লুকিং গ্লাসে এসব কিছু দেখে তারকা হিংস্র দানবীয় রূপে রূপান্তরিত হয়ে যায়। এমন পরিস্থিতি দেখে এক একজন ছেলে ভয়ে পালাতে শুরু করে, তবে কারোরই শেষ রক্ষা হয় না। খুঁজে খুঁজে তারকা তাদের আঘাত করতে শুরু করে। এক পর্যায়ে রক্ত দেখে সে নিজেকে সামলাতে পারে না। যে মুহূর্তে রক্তপান করতে যাবে ঠিক সেই মুহূর্তে অলোক চলে আসে, তাই তারকা তাদের ছেড়ে দেয়। এরপর তারা সেই স্থান থেকে বেরিয়ে আসে। তবে ওই যে ভ্যাম্পায়ার সৈনিক, তারা সেখানে গিয়ে আহত ছেলেদের মেরেই ফেলে। বাড়ি এসেই অলোক জিজ্ঞাসা করে তুমি কি করতে চাচ্ছিলে, তুমি কি মানুষ খাও নাকি? তারকা বলে আমি তো শুধু রক্ত পান করি। অলোক বলে এ কেমন শখ তোমার? এত শখের বাইরে রক্ত খাওয়ার শখ তোমার কি করে হলো? সাধারণ মানুষ তো কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছে সব কিছু খায়, কিন্তু রক্ত কে খায়? আচ্ছা তুমি কি ভ্যাম্পায়ার? ভ্যাম্পায়ার তো রোদে যেতে পারে না, মানুষের রক্ত পান করে, তাদেরকে আয়নায় দেখা যায় না, কিন্তু তোমাকে তো আয়নায় দেখা যাচ্ছে, তুমি কি হাইব্রিড নাকি? তারকা বলে আমরা বেতাল, আমরা শুধু রক্ত পান করি, তবে আমরা মানুষের রক্ত পান করি না। আগে আমরা মানুষের রক্ত পান করতাম, 1900 সালের পর থেকে আমরা এসব আর করি না। শহরে একবার ভয়ানক যুদ্ধ চলছিল, আমরা সেই মানুষদের রক্ত পান করতে সেখানে পৌঁছে যাই, কিন্তু সেখানে যাওয়ার পর দেখতে পাই হাজারো মাসুম লোক মৃত অবস্থায় পড়ে আছে। এত রক্ত আমরা জীবনে কখনো দেখিনি। তবে এমন কোনো জাতি নেই যারা নিজেদের মধ্যে এত রক্তাক্ত কাহিনী ঘটায়। সেদিন থেকে আমরা বুঝতে পারি মানুষ অনেক বিষাক্ত মনের হয়, কারণ ওদের রক্তই বিষাক্ত। এরপর থেকে আমরা সিদ্ধান্ত নিই মানুষের রক্ত আমরা আর পান করব না। আমাদের দলের রিয়াকশন মানুষের রক্ত খেতে চায়, তাই তো তাকে আমরা অভিশপ্ত ওই গুহার মধ্যে আটকে রেখেছি। সে হচ্ছে সবচেয়ে ভয়ানক এবং শক্তিশালী ভ্যাম্পায়ার। সে আমাদের গুরু, তার জন্যই আমরা সবাই বেতাল হয়েছি। সে হচ্ছে আমাদের থামা। আমরা সকলে মানুষের খুন করব না এরকম নিয়ম করেছিলাম, তবে সে এসব নিয়ম মানতে নারাজ। সে আমাদের পূর্ব জনমগুরু ছিল, তাই তো তাকে বাঁচিয়ে রাখা আমাদের ধর্ম। এজন্যই তাকে আমরা না মেরে আটকে রাখি। আমি মানুষ নই, আমার হৃদয় নেই, কিন্তু তোমার হৃদয় আমাকে টানে। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর বিকে আলম অলোকের বাড়িতে প্রবেশ করে এবং আজকে সেই পার্টির ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। দূর থেকে অলোক ইশারায় তাকে এসব অস্বীকার করতে বলে, তবে তারকা তো আগেই বলেছে সে কখনোই মিথ্যা কথা বলে না।
তাই তারকা সত্যিটা বলতে শুরু করে। ইন্সপেক্টর বলে আমার তার সাথে আলাদা কথা বলতে হবে। দরজা আটকে পর্দা টেনে দেয়। পুলিশটি তার আসল রূপ দেখায়। তারকা অবাক হয়ে যায়, বলে আপনিও বেতাল? ইন্সপেক্টর বলে হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম তুমিও একটা বেতাল, কিন্তু তুমি ওদের কেন মারলে? এই বলে ভিডিও দেখায়। ইন্সপেক্টর বলে এই বিষয়টা জানাজানি হয়ে গেলে কি হবে বুঝতে পারছো? তুমি কোথা থেকে এসেছো আর কেন ওদের মেরেছো? তারকা বলে আসলে ওরা অলোককে মারছিল, আমি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে ওদেরকে আহত করেছিলাম, এরপর আর আমার কিছু মনে নেই। ইন্সপেক্টর বলে 175 বছর ধরে আমি কাজ করছি মানুষ আর আমাদের জাতির মধ্যে দূরত্ব বজায় রাখতে, যাতে কেউ কখনো আমাদের ব্যাপারটা টের না পায়। তুমি কিন্তু নিয়মটা ভঙ্গ করে ফেলেছো শুধুমাত্র ওই অলোকের জন্য। তুমি ওর পরিবারের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারো, তাই তার আগে এই স্থান থেকে চলে যাও। বাইরে বেরিয়ে এসে নিজের রুমে গিয়ে তারকা অলোককে বলে এই পুলিশ সব জানে আমি ওই ছেলেদের সাথে কি করেছি। অলোক বলে তুমি তো ওদের মারোনি। তারকা বলে আমি জানি না, তবে আমি শুধুমাত্র এইটুকু জানি আমার জন্য তোমার ক্ষতি হতে পারে, আমি একজন বেতাল। পরবর্তীতে যদি কোনো কারণে নিজের ওপর আমি কন্ট্রোল হারিয়ে ফেলি আর তোমার কিছু হয়ে যায়, আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু আমরা একসাথে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। অলোক তাকে আটকাতে গেলে তারকা নিজের বেতাল রূপে ফিরে আসে। বাধ্য হয়ে অলোক তারকাকে গাড়িতে উঠিয়ে দেয়, এরপর গাড়ি ছেড়ে দেয়। কিছুক্ষণ পর অলোক নিজেকে সামলাতে না পেরে নিজের গাড়ি নিয়ে আবারও তারকার গাড়ির পিছু করতে শুরু করে দেয় আর চিৎকার করে বলে প্লিজ তুমি চলে যেও না। তখনই অলোকের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তখন তারকা গাড়ি থেকে বেরিয়ে এসে আলোককে বাঁচিয়ে নেয়। অলোক শ্বাস নিতে পারছিল না। সিন কাট হলে একটা হাসপাতাল দেখতে পায়। তারকা আর অলোকের পরিবার অপেক্ষা করছে। অলোকের অবস্থা খুবই ক্রিটিক্যাল। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানায় আমি খুবই দুঃখিত, অর্থাৎ অলোক আর বেঁচে নেই। তখন অলোকের শরীরে কেমন যেন পরিবর্তন আসতে শুরু করে। অলোকের গলার কাছে আমরা দুটো ক্ষতস্থান দেখতে পাই, অর্থাৎ তারকা তার রক্তপান করেছিল। দ্রুতই অলোকের শরীরের সমস্ত ক্ষত মুছে যায়। অলোক চোখ মেলতে ভয়ানক এক ভ্যাম্পায়ার হয়ে যায়। এই বিষয়টা সেই ভেদার গ্রুপ সহ বুঝতে পেরে যায়। এদিকে ইয়াকশন খুশিতে হেসে ওঠে। কিছুক্ষণ পর নার্স কেবিনে এসে দেখতে পায় পেশেন্ট নেই। সকলে খোঁজাখুঁজি শুরু করেছে। আসলে অলোক ব্লাড ব্যাংক থেকে তার ইচ্ছেমতো রক্তপান করছে। হুট করে ছেলের এমন ভয়ানক রূপ দেখে বাবা সেখানে বেহুশ হয়ে যায়। পরদিন সকালবেলা বাবার হুঁশ ফিরে এসেছে। সে ভয়ে ভয়ে কালকের সম্পূর্ণ কাহিনী বলতে শুরু করে। তবে মা ভাবে হয়তো স্বামীর মাথা নষ্ট হয়ে গিয়েছে। এদিকে অলোক নিজের হার্টবিট ফিল করতে পারছে না। এ ব্যাপারে সে তারকাকে জানায়। হুট করে তারকা ভয়ঙ্কর রূপ দেখায়, যা দেখে অলোকও তার ভয়ঙ্কর রূপ দেখায়। পরে যদিও নিজস্ব অবাক হয়ে যায়। অলোক বলে তুমি আমাকে তোমার মতো কেন বানিয়ে দিলে? আমি মরে গিয়েছি, আমি এখন আর মানুষ নই, আমার জীবন তো বরবাদ হয়ে গেল, আমি তো এখন সুস্বাদু খাবারগুলো খেতে পারবো না, তুমি কেন এমনটা করলে? তোমার মতো কেন আমাকে বানিয়ে দিলে? তারকা বলে আমি এমনটা না করলে তুমি মারা যেতে। রেগে অলোক তাকে নানা ধরনের কথা শোনাতে শুরু করে। এসব কথা বন্ধ করার জন্য তারকা তাকে কিস করে, বলে তুমি মৃত্যুর পথে চলে গিয়েছিলে, আমি তোমাকে মরতে দিতে চাইনি। ঠিক তখনই অতীতের কাহিনী দেখানো হয়। মানুষ হয়ে না পারলেও আমি তোমার সাথে বেতাল হয়ে থাকতে চাই। অন্যদিকে বেতাল রাজ্যে ইয়াকশন বলে তারকা নিয়ম ভঙ্গ করে মানুষের রক্ত পান করে তাকে বেতাল বানিয়েছে, তাই এখন ওকে বন্দি করা হবে আর আমাকে মুক্তি দেবে। রাজা ফিরে এসেছে, তাড়াতাড়ি আমার গোসলের ব্যবস্থা করো, আমি সিংহাসনে বসবো। রাতের বেলা অলোক বলে আচ্ছা এ বেতাল গ্রুপ কেন মানুষের রক্ত মেরে খায়? তারকা বলে আমরা মানুষকে মারার জন্য জন্ম হইনি, আমরা মানুষকে জীবিত করার জন্য জন্ম হয়েছি। মহা অসুর রক্তবীজকে শিবের কাছ থেকে একটা বরদান দিয়েছিল, উনার রক্তের প্রতি ফোঁটা থেকে একটা নতুন রক্তবীজ জন্ম নেবে। যখন সকল দেবতা মৃত্যুবরণ করে তখন দেবীর সাথে রক্তবীজের যুদ্ধ শুরু হয়। তবে আঘাতের ফলে প্রতি ফোঁটা রক্ততে একটা নতুন রক্তবীজের জন্ম হতো, যার জন্য তার দিন দিন অপকর্ম বেড়ে চলেছিল। ঠিক এই কারণেই দেবী রক্তবীজদের মারতে বেতাল তৈরি করে। বেতাল রক্ত চোষার ফলে রক্তবীজের আর জন্ম হয়নি, দেবীমা সহজেই তাদের মেরে ফেলেছিলেন। মানুষ জাতির জন্য আমাদের বেঁচে থাকার কিছু নিয়মকানুন তৈরি করেছিল, আর আমরা সেই নিয়ম পালন করি পৃথিবীকে রক্ষা করার জন্য। অলোক বলে কিসের রক্ষা করব? আমার নিজের কিছু হয়ে গেলে আমাকে কে বাঁচাবে? সেই মুহূর্তে ধারালো অস্ত্র দিয়ে তারকা অলোককে আঘাত করে। অলোকের কাহিনী দেখে তারকা বলে নাটক কম করো প্রিয়, ভালো করে দেখো তোমার কিছুই হয়নি, তোমার আর কিছু হবেও না, আর ভয়ও পেও না। তবে তোমার এসব কিছু নিয়ন্ত্রণ করতে সময় লাগবে, আর ধীরে ধীরে এসব কিছু তুমি শিখেও যাবে, তোমার শক্তি ধীরে ধীরে বেড়ে যাবে। পরের দিন এক হাতেই অলোক গাড়ি সরিয়ে ফেলে। লিফটেরও আগে অলোক নিজের ফ্লোরে পৌঁছে যায়। অলোকের এসব কাণ্ডকাহিনী দেখে তার বন্ধুরা অবাক হয়ে যায়। অলোকের যদিও মানুষকে দেখে রক্তের পিপাসা বেড়ে যায়, তবুও তার নিয়ন্ত্রণ করতে হবে এসব কিছু। একদিন আচমকা তার বাবা অলোকের বড় বড় দাঁত দেখে ফেলে। পরবর্তীতে দাঁত দেখতে চাইলে অলোক অনেক কষ্টে এই বিষয়টা কন্ট্রোল করে ফেলে। এরপর দাঁত দেখালে তার বাবা নিজেই অবাক হয়ে যায়। বাবা তখনই তার ছেলের এমন দাঁত নিয়ে পুলিশের কাছে এসে কমপ্লেন করে। সে পুলিশের কাছে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। বাবা বলে আমার ছেলে একটা শয়তান,
আমি তার এত বিশাল বিশাল দাঁত দেখতে পেয়েছি। আমার ছেলে ওই মেয়েটার জন্য শয়তান হয়ে গিয়েছে। ওই মেয়েটা নিশ্চয়ই ডাইনি। পুলিশ বলে, আপনি এ ব্যাপারে কাউকে কিছু বলবেন না, আমি ওদের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে ঘরে চলে যান। এদিকে বেতাল শহরের রাজা অর্থাৎ থামা বলতে শুধু ইয়াকশনকেই সবাই মানে। তবে পূর্বপুরুষ থেকে বলা হয়েছে যদি কোনো বেতালের হৃদয় থাকে তাহলে সেই হবে পুরুষ সাম্রাজ্যের আসল রাজা অর্থাৎ বড় থামা। তবে অনেকেই এই কথা বিশ্বাস করে না, কারণ এখন পর্যন্ত যত মানুষ বেতাল হয়েছে তাদের কারো শরীরের মধ্যেই হৃদয় কাজ করছিল না। তাহলে কি করে একটা বেতাল মানুষের শরীরে হৃদয়ের স্পন্দন পাওয়া যাবে? বেতাল প্রধান তার সৈনিককে নির্দেশ দেয় তারা যেন গিয়ে তারকা এবং আলোককে সেখানে নিয়ে আসে। আমরা দেখি সেই পুলিশ ইন্সপেক্টর দুজনেরই ভালো ট্রেনিং দিচ্ছে। তার বাবা গোয়েন্দাগিরি তুমুলভাবে চালাচ্ছে। একসময় বাধ্য হয়ে অলোক বাবাকে সবটা খুলে বলে। বাবা কান্নায় ভেঙে পড়ে। বাবা বলে, তোকে ঠিক করতে ডাক্তার না হলে তান্ত্রিক কিংবা চমৎকারী বাবার কাছে আমি নিয়ে যাব। অলোক বলে, এসব কিছুতেই কাজ হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না আমার। তবে বাবা নাছোড়বান্দা, সে ছেলেকে নিয়ে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক সম্পূর্ণ কাহিনী শুনে বলে, এখন আর কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন না, যা হয়েছে সৃষ্টিকর্তার ইচ্ছেতেই হয়েছে। আপনি যাকে ডাইনি বা শয়তান বলেন, ওই মেয়েটা আপনার ছেলেকে একটা নতুন জীবন দিয়েছে। আপনার ছেলে ওই মেয়েটাকে ভালোবাসে, মেয়েটাও আপনার ছেলেকে ভালোবাসে। তারা সেখান থেকে বের হলে বেতাল গ্রুপের লোক অলোকদের ফলো করতে শুরু করে। এই বিষয়টা অলোক তারকাকে জানিয়ে দেয়। তারকা বলে, যত দ্রুত সম্ভব ওই স্থান থেকে পালিয়ে যাও। পালাতে পালাতে রাত হয়ে যায়। একটা বিল্ডিংয়ের ওপর চারদিকে বাদর ছড়িয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আমাদের চিরচেনা মুখ ভারুনের অর্থাৎ ভেরিয়া মুভির ভেসুরের এন্ট্রি হয়। ভেসুর অলোকের রক্ত পান করতে যাচ্ছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ভেসুর তার আসল রূপে ফিরে আসে। মারামারির এক পর্যায়ে অলোক ছাদ থেকে পড়ে গেলে তারকা তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজনেই শপিং মলে লুকিয়ে পড়ে। ভেসুর তাদের খুঁজতে গিয়ে আয়নার মধ্যে নিজের চেহারা দেখে নিজেই ভয় পেয়ে যায়। এই জন্য কিছুক্ষণ পর নিজের আসল রূপে ফিরে আসে। এরপর মলে থাকা জামা কাপড় সে পরে নেয়। তারকা ও অলোক লুকিয়ে সেই পুলিশ অফিসারের বাড়িতে চলে আসে। যে যার পরিচয় বুঝে ফেলে এবং কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সকল কাহিনী পুলিশকে খুলে বলতে শুরু করে। পুলিশ বলে, বেতালদের এক ফোঁটা রক্তপান করলেই ভেরিয়া 10 গুণ শক্তিশালী হয়ে যায়। তাই ও এখন অলোককে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। এখন আমি আর আমার সাথীরা মিলে তোমার প্রোটেকশন দেব। রাত্রে পার্টি হয়। অলোক ড্রিঙ্কস করে ঘুমিয়ে যায়। সকালবেলা অলোকের হুঁশ ফিরে আসে। উঠে দেখতে পায় আশেপাশে কোথাও তারকা নেই। আসলে গতকাল রাতে বেতাল গ্রুপের লোকেরা সেই পার্টিতে চলে এসেছিল। পূর্বপুরুষ থেকে নিয়ম ছিল যদি কেউ মানুষের রক্ত পান করে তাকে বেতাল বানিয়ে দেয় তাহলে সেই বেতালকে নিয়ম ভাঙার অপরাধে 100 বছরের জন্য অভিশপ্ত গুহায় আটকে রাখা হবে। আর তার পূর্ববর্তী যে আটক রয়েছে অর্থাৎ বর্তমান ইয়াকশন মুক্তি পাবে। এই নির্মম সত্যটা তারকা কিন্তু জানত। এরপরও অলোকের প্রাণ বাঁচাতে সে এই শাস্তি মেনে নেয়। আপাতত অলোককে এই স্থান থেকে চলে যেতে দেওয়া যাবে না, কারণ ভেরিয়া তাকে খুঁজে বেড়াচ্ছে। তারকা শেষবারের মতো অলোককে একবার ভালোবাসার আলিঙ্গন করে সেই স্থান থেকে চলে যায়। ইন্সপেক্টর বেতালটা বলে, তুমি এই শহরেই থাকবে, তারকাকে তুমি ভুলে যাও, এখন বাড়ি ফিরে যাও। আমি যতক্ষণ না বলি ততক্ষণ বাড়ি থেকে বেরোবে না, কারণ ভেরিয়া খুব ভয়ঙ্কর। অলোক বাড়ি ফিরে আসে। ছেলেকে একা বাড়ি ফিরতে দেখে বাবা তারকার কথা জিজ্ঞাসা করে। ছেলে বলে, ও যেখানে ছিল সেখানে চলে গিয়েছে, আর আমি সেই স্থানে যেতে পারবো না বাবা, কারণ আমাদের নিয়ম ভাঙা যাবে না। বাবা বলে, আমি জানি তোর হৃদয় নেই, কিন্তু তারকার জন্য এখনো ভালোবাসা আছে তোর মনে। আর কি সেই নিয়ম? তারকা কি তোর জন্য নিয়ম ভাঙেনি? তাহলে ওকে পাওয়ার জন্য তুই সকল নিয়ম ভেঙে দে। যা, তুই তোর মৃত্যুর পরের জীবন চালিয়ে যা। অলোক সেই রাজ্যে চলে যায়। দূর থেকে ফলো করে বেতালের লোকেরা একটি স্থানে হাত দিলেই দরজা খুলে যায়। তারা চলে যাওয়ার পর অলোক সেই স্থানে গিয়ে চেষ্টা করে, আর অলোকের হাতে স্পর্শ লেগেই বেতাল রাজ্যের দরজা খুলে যায়। অলোক সেই রাজ্যে প্রবেশ করে। আজ ইয়াকশনের মুক্তির আনন্দ উৎসব চলছে, আর তারকাকে বন্দি করা হবে। ইয়াকশন মহাখুশি। 75 বছর পর আজ তার মুক্তি হতে যাচ্ছে, আর আজ তার রাজ্য অভিষেক হবে। এখন থেকে সে যা বলবে তাই শুনতে হবে সকলের। তার প্রথম কথা হচ্ছে মানুষের রক্তপান করতে হবে, তাহলে তারা বেতাল হবে আর আমাদের সৈন্য বাড়তে থাকবে। ইয়কশনের হাতের লকআপ খুলে দেওয়া হয়। ইয়কশন তারকার কাছে গিয়ে বলে, ধন্যবাদ তোমাকে। যখন তুমি প্রথমবার ওই ছেলেকে নিয়ে পালিয়েছিলে তখনই আমি বুঝতে পেরেছিলাম তুমি সেই মেয়ে যার জন্য আমি মুক্তি পাবো। তুমিও ছাড়া পাবে যদি ও তোমার মতো উদার মনের মানুষ হয়। তবে সে হবে কিনা তা আমি বলতে পারছি না। সেই মুহূর্তে অলোক সকলের সামনে দেখা দেয় আর বলে, আমি তোমার জন্য এসেছি। 100 বছরের জন্য তুমি জেলে যাবে সেটা আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করোনি? তারকা বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি নিয়ম ভেঙেছি, আমাকেই জেলে যেতে হবে। অলোক ইয়কশনকে বলে, স্যার আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি। 100 বছর বেশি হয়ে যায়, 1-2 সপ্তাহ না হয় ওকে জেলে রাখুন। আচ্ছা ঠিক আছে, আপনারও না আমারও না, 1 মাস ঠিক করেন। ভেদার বাহিনী অলোকের উপর আক্রমণ শুরু করে দেয়। দুই পক্ষের মারামারি শুরু হয়, কিন্তু অলোক এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে অলোকের সাথে কেউ পেরে উঠছে না।
এইসব দেখে ইয়কশন ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়। অলোক দ্রুত তারকার হাতের বাঁধন খুলতে চেষ্টা করে। তারকা বলে, এটা কেউ খুলতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। অলোক বলে, তোমার ভালোবাসা আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছে, আজ আমাদের ভালোবাসা কেউ আটকাতে পারবে না। তারকা বলে, ইয়কশন অনেক শক্তিশালী, সে তোমাকেও মেরে ফেলবে, আমার কথা শোনো, তুমি চলে যাও। তারকার মুখ বন্ধ করতে অলোক তারকাকে কিস করে। রোমান্স শেষে জিজ্ঞেস করে, তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে তো? তারকা বলে, এক মুহূর্তের জন্যও না। এদিকে ৭৫ বছর ধরে কোনো রোমান্স না দেখতে পেয়ে ইয়কশন একটা উঁচু জায়গায় বসে সেটা উপভোগ করছিল। যাই হোক, দুই পক্ষের মারামারি শুরু হয়। অন্যদিকে বেতাল প্রধান মন্ত্র পড়তে শুরু করেছে, সাথে সাথেই তারকার হাতের শিকল খুলে যায়। ইয়কশন তারকার উপর আক্রমণ করে। এই বিষয়টা দেখে ইয়কশনের উপর আলোক আক্রমণ করে দেয়। টোটাল ৩ জনের খুব দমদার একটা মারামারি হয়। তবে শেষমেশ ইয়কশন অলোকের শরীরে রক্তপান করে। অলোক নিষ্প্রাণ হয়ে যায়। তারকা এসে অলোককে তার পায়ের উপর শুয়ে চিৎকার করে ওঠে। এই চিৎকারের আওয়াজে সেই মুহূর্তে অলৌকিক কিছু শক্তি দেবীর মূর্তির হাত থেকে বেরিয়ে এসে অলোকের শরীরে প্রবেশ করে। অলোক যেন নতুন একটা জীবন ফিরে পায়। সেখানে থাকা মূর্তি দুটির চোখ লাল হয়ে যায়। অলোক উঠে দাঁড়ায়। তার হৃদয়ের স্পন্দন সকলেই শুনতে পাচ্ছে। সকলেই বুঝতে পারে এটা তাদের আসল রাজা এবং সর্বশক্তিশালী রাজা। আবারও দুজনের মধ্যে মারামারি শুরু হয়। একসময় অলোক ইয়কশনকে কাবু করে ফেলে। এরপর তার রক্ত চুষতে চায়। তবে এই মুহূর্তে তারকা তাকে থামিয়ে দেয়। বলে, তুমি ওর মতো নও। অলোক, তোমার হৃদয় আছে, ভালোবাসা আছে, তুমি অন্তত আমার জন্য এসব করো না। অলোক নিমিষে ইয়কশনকে ছুঁড়ে ফেলে দেয়। ইয়কশনকে বন্দি করা হয়। অলোকের রাগ তখনও কমছে না। তারকা তার কাছে যায় এবং হৃদয়ের উপর হাত রাখে। নিমিষে অলোক শান্ত হয়ে যায়। নতুন রাজার অভিষেক হয়। অলোক বলে, এই চমৎকার শুধু শুধু হয়নি, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আজ থেকে আমাদের নতুন যুদ্ধ শুরু হবে, তোমরা তৈরি আছো তো? সকল সৈন্য সদস্য রাজার কথায় সায় দেয়। এদিকে গুহার মধ্যে দেখা যায় আগুনের একটা দানব এসেছে ইয়কশনের কাছে। পরদিন সকালবেলা সকলেই এই বিষয়টা খেয়াল করে। যেহেতু সে পালিয়ে গিয়েছে, তার মানে সাধারণ মানুষের রক্ত খাবে সে। আর ইয়কশন হচ্ছে বর্তমান সময়কার রক্তবীজ। একজন অলোককে বলে, তুমি যদি ইয়কশনকে হারাতে চাও তাহলে তোমাকে তার থেকেও বেশি শক্তিশালী হতে হবে। সে বলে, একমাত্র ভেরিয়ার রক্ত খেয়ে তুমি শক্তিশালী হতে পারবে। এদিকে ততক্ষণে ভেদাল রাজ্যে ভেরিয়াও প্রবেশ করে ফেলেছে। আর ভেরিয়াকে দেখিয়ে থাম্মা মুভিটি শেষ হয়। যেহেতু এটি একটি মুভি ইউনিভার্স, থাম্মা, ভেরিয়া ও স্ত্রী মুভি একসাথে মিলিয়ে, তাই আশা করা যায় এই মুভির পরের পর্ব খুব জলদি চলে আসবে। তো বন্ধুরা, আজকের এক্সপ্লেনেশন এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সিনেমার সাথেই থাকুন।